এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের কোনো ব্যক্তি বা ঘটনার সঙ্গে এর কোনরূপ কোনো সম্বন্ধ নেই। বাস্তবের কোনো ঘটনা বা ব্যক্তির সঙ্গে কাহিনীর কোনো অংশের কোনো মিল পাওয়া গেলে তা সম্পূর্ণভাবে কাকতালীয়। তার জন্য লেখক এবং ভেল অফ টেলস কোনোভাবেই দায়ী নয়। এই কাহিনী সম্পূর্ণভাবে লেখক বা লেখিকার কল্পনাপ্রসূত। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ। ভেল অফ টেলসে আজ ইসরায়েল স্যাংওয়েলের কলমে আমাদের নিবেদন চিটিং দ্য গ্যালোস। গল্পের অনুবাদ স্বাগতা সাহা ভৌমিক। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। আজকের গল্প পাঠে অর্ণব। তাহলে শুনতে থাকুন ইসরায়েল স্যাংওয়েলের কলমে আমাদের আজকের গল্প চিটিং দ্য গ্যালোস। কথায় আছে, সম্পূর্ণ বিপরীত মেরুর দুটো মানুষের বিয়ে হলে তাদের বিবাহিত জীবন সুখের হয়। শুধু বিবাহিত জীবন কেন, এই নিয়ম অনেক ক্ষেত্রে বন্ধুত্বেও ঘটে বৈকি। অনেক সময় দেখা যায় দুজন পুরুষ মানুষ যারা একে অপরের হরিহর আত্মা, তারা আদতে মানুষ হিসেবে ভিন্ন প্রকৃতির। হতে পারে একজন উচ্চশিক্ষিত ধনী নিলামকারীদের সাথে তার প্রত্যহ যোগাযোগ, অন্যদিকে আর একজন হয়তো মেডিকেলের ছাত্র, স্টক ব্রোকার ক্লার্কের শরণাপন্ন হয়ে দুপয়সা রোজগারের ধান্দায় ঘুরছে। এমন বন্ধুত্বেরই প্রত্যক্ষ উদাহরণ হল টম পিটার্স এবং এভারার্ড জি রকস্টালের বন্ধুত্ব। স্বভাব চরিত্রে তারা যতই আলাদা হোক, তাদের বন্ধুত্ব কিন্তু একেবারে খাঁটি। বাড়িওয়ালি ভদ্রমহিলা মিসেস সিকন সবসময় ভাবেন রকস্টালের মতো এমন একজন সুপুরুষ ধোপদুরস্ত ব্যাংক ম্যানেজারের সাথে কিভাবে পিটার্সের মতো একটা ছন্নছাড়া ছেলের এত বন্ধুত্ব হয়। পিটার্স ছেলেটা যেমন নোংরা থাকে, তেমনি স্বভাব চরিত্রও অদ্ভুত। সন্ধ্যাবেলা বাড়িতে থাকলেই সারা সন্ধে হুইস্কি আর পাইপ নিয়ে বসে থাকে। অন্যদিকে রকস্টাল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ধূমপান করে না, মদ্যপানও করে অত্যন্ত মেপে পরিমিতভাবে। এদের দুজনের মধ্যে কমন বলতে ওই একটা বেডরুম আর একটা সিটিং রুম। পিটার্স এবং রকস্টাল দুজন দুজনের মতো জীবনযাপন করে। দুজনেরই আলাদা আলাদা বন্ধুমহল রয়েছে, দুজনের বিনোদনের মাধ্যমও ভিন্ন। সারাদিন যে এদের দুজনের বিশেষ দেখা সাক্ষাৎ হয় তাও কিন্তু নয়। তবে দুজনে মাঝে মাঝে একসাথে প্রাতরাশ করে এবং তারা ঠিক করেছে কেউ তারা রাতে বাড়ির বাইরে থাকবে না। পিটার্স দিনের বেলায় সাধারণত সাংবাদিকদের আখড়ায় যাতায়াত করে, কখনো কোনো গূঢ় বিষয় নিয়ে আলাপ আলোচনা কিংবা তর্ক বিতর্কে মগ্ন থাকে। অন্যদিকে রকস্টালের যাতায়াত মফস্বলের উচ্চবৃত্ত পরিবারগুলিতে। ব্যাংক ম্যানেজার হিসেবে সমাজে তার একটা আলাদা সম্মান রয়েছে। এমনকি শহরের নামজাদা কর্ন মার্চেন্টের সুন্দরী কন্যা ক্লারা নিউওয়েলের সঙ্গে তার বিয়েও ঠিক হয়ে গেছে। ভদ্রলোক বিপত্নিক এবং ক্লারাই তার একমাত্র সন্তান। রকস্টাল অনেক সময় সুপুরুষটি সেজে তার বাগদত্তার সাথে সময় কাটাতে যায়। অন্যদিকে পিটার্স পরে থাকে বাড়িতে, পরনে থাকে রংচটা ড্রেসিং গাউন, পায়ে ঢলঢলে চটি। মিসেস সিকন রকস্টালের রুচিশীল পোশাক পরিচ্ছদ দেখে যতটা মুগ্ধ হন, পিটার্সের আলুথালু ভাবে ততটাই নাক সিটকোন। যদিও ভাড়াটে হিসেবে পিটার্সের মতো লোক অনেক বেশি সুবিধের, তাদের বাড়ির খুঁটিনাটি বিষয় দেখে নেওয়ার অত দায় থাকে না। মিসেস সিকনের এই অ্যাপার্টমেন্টখানা প্রথমে পিটার্সই ভাড়া নেওয়ার জন্য দেখতে এসেছিল। হানারির মতো ঘরখানা একবার দেখে বেডরুমের জানালা দিয়ে দেখতে পাওয়া টেমস নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে এক কথায় ভাড়া নিতে রাজি হয়ে গেল। মিসেস সিকন বুঝলেন এই লোককে টুপি পরিয়ে তিনি বেশি ভাড়া আদায় করতে পারবেন। অতঃপর তিনি ঘরের জন্য যে ভাড়া ধার্য করেছিলেন তার থেকে প্রায় 25% বেশি ভাড়া হেঁকে বসলেন। পিটার্স প্রথমে রাজিও হয়ে গিয়েছিল, কিন্তু পরদিন তার বন্ধু রকস্টাল বাড়ি দেখতে আসায় মিসেস সিকনকে পূর্ব নির্ধারিত ভাড়াতেই ফিরতে হলো। রকস্টাল পেশায় একজন ব্যাংক ম্যানেজার,
তাই তাকে ঠকানো বা বোকা বানানো অতটা সহজ নয়। সে জানালো একতলায় তাদেরকে যে ঘরখানা দেওয়া হয়েছে তার ভাড়া এত হওয়া কখনোই সম্ভব নয়। একতলার ঘরে রাস্তার হইহট্টগোল, যানবাহনের আওয়াজ এসব অনেক বেশি মাত্রায় আসে। তার ওপর এই বাড়িখানা আবার 2 রাস্তার মোড়ে অবস্থিত, অতএব এখানে আওয়াজ আরও বেশি হবে। ছোটখাটো অনেক অসুবিধের কথাই রক্সডেল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সে সব বিষয়ে যতটা খুঁতখুঁতে, আত্মভোলা টম পিটার্স সব ব্যাপারে ততটাই সন্তুষ্ট। প্রত্যেক রবিবার নিয়ম করে রক্সডেল চার্চে গিয়ে প্রার্থনা করে। অন্যদিকে পিটার্স তার বন্ধু চার্চ থেকে ফেরার আগে পর্যন্ত বিছানা ছেড়ে ওঠেই না। এমনকি অনেক সময় রক্সডেল ফিরে এসে রীতিমতো জোর করেই টমকে বিছানা থেকে তোলে এবং বাথরুমে পাঠায়। দুপুরে খাওয়া দাওয়ার পর রক্সডেল খাবার টেবিলে বসে ধূমপান করে। পিটার্সের অবশ্য সেই সব বালাই নেই। সে বিছানায় শুয়ে শুয়েই একের পর এক সিগার উড়িয়ে দেয়। কিন্তু রবিবার বাদে সপ্তাহের অন্যান্য দিন পিটার্স সব থেকে আগে ঘুম থেকে ওঠে। বাড়ির কাজের মেয়েটা পলি তখনও কাজে আসে না। পিটার্স নিজে রান্নাঘরে গিয়ে দাড়ি কামানোর জল গরম করে। টম পিটার্স যতই কুঁড়ের বাদশা হোক, একদিনও সে দাড়ি না কামিয়ে থাকে না। অপরদিকে রক্সডেল অবশ্য দাড়ি রাখে। গাল ভর্তি দাড়িতে বেশ আকর্ষণীয় দেখতে লাগে তাকে। রক্সডেল তার এই নতুন ভাড়া বাড়িতে থাকতে শুরু করার 10 দিন পর এক রবিবার বিকেলে ক্লারা নিউয়েল প্রথমবার এসেছিল এই বাড়িতে। রক্সডেলের আমন্ত্রণে সন্ধেটা তার ভালোই কাটল। চা পান, গল্পগুজব, ভালো মন্দ 2-4 কথায় তার মন খুশি হয়ে উঠল। তার বাবা আবার সেকেলে প্রকৃতির মানুষ, তবু রক্সডেলকে নিয়ে তার সমস্যার কোনো কারণ নেই। রক্সডেল তার একমাত্র কন্যাকে সুখী রাখলেই তিনি খুশি। বিলাসবহুল জীবন না হোক, দুটিতে সুখে শান্তিতে থাকলেই হলো। রক্সডেল আর ক্লারার সম্পর্কে কোনো বাধা ছিল না। দুটো তরুণ প্রাণ একে অপরের প্রেমে নিবেদিত ছিল। তাদের জীবনে যে হঠাৎ এক অন্ধকারের ঝড় নেমে আসবে তা তারা কল্পনাও করেনি। সেই রবিবার বিকেলের আগে পর্যন্ত তাদের দুজনের মধ্যে সবকিছুই স্বাভাবিক ছিল। সেই দিনটাও ছিল ভীষণ মনোরম। সারাদিন আকাশে রোদ ঝলমল করছে, শরতের মৃদু বাতাসে প্রাণ জুড়িয়ে যায়। বিকালে চা পানের নিমন্ত্রণ ছিল ক্লারার। সঠিক সময়ে সে এভারার্ডের বাড়িতে এসে হাজির হলো। কিন্তু সিটিং রুমে ঢোকার আগে বাড়ির কাজের মেয়েটার কথা শুনে স্তম্ভিত হয়ে গেল সে। এভারার্ড বাড়িতে নেই। তাকে চা পানে নিমন্ত্রণ করে এভারার্ড তা ভুলে যাবে, এ কথা তো বিশ্বাসযোগ্য নয়। এভারার্ড রক্সডেলের মতো এমন ভদ্র যত্নবান মানুষ খুবই কম দেখা যায়। 2 নারী কণ্ঠের সন্দিগ্ধ আলোচনা শুনে সিটিং রুম থেকে বেরিয়ে এলো পিটার্স। এখনও তার পরনে একটা ঢলঢলে নীল চেক শার্ট, পায়ে চপ্পল আর 2 ঠোঁটের ফাঁক দিয়ে একটা পাইপ ঝুলছে। সে এসে জানালো তার বন্ধু এভারার্ড বিকেল হওয়ার খানিকক্ষণ আগেই বেরিয়ে গেছে। সে কথা শোনা মাত্র বিস্মিত কণ্ঠে ক্লারা বলল, বেরিয়ে গেছে? কিন্তু ও তো আমাকে চা খাবার নিমন্ত্রণ করেছিল। টম ভ্রুচুকল কপালে তুলে বলল, ও, আপনি মিস নিউওয়েল, তাই তো? হ্যাঁ, আমি মিস নিউওয়েল। ও আপনার সম্পর্কে আমাকে অনেক গল্প করেছে। তবে সত্যি কথা বলতে কি, আজকের আগে পর্যন্ত ওর পছন্দ নিয়ে আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম না। তবে এখন বুঝতে পারছি ও যা বলেছে তার এক বর্ণও মিথ্যে নয়। রূপের এমন আকস্মিক প্রশংসায় ক্লারার চোখ মুখ লাল হয়ে উঠল। টমের বিমুগ্ধ দৃষ্টি ক্লারার নজর এড়াল না। কেমন যেন একটা অস্বস্তি গ্রাস করল তাকে। মনে মনে বোধ হলো এই লোককে ঠিক বিশ্বাস করা যায় না। টমের গম্ভীর ভরাট কণ্ঠস্বরে ক্লারা যেন কেঁপে উঠল। তার মতো একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলার সামনেও কি অম্লান বদনে লোকটা পাইপ ঝুলিয়ে রেখেছে তার ঠোঁটে। অস্বস্তি চেপে রেখে ক্লারা বলল, আর আপনি নিশ্চয়ই মিস্টার পিটার্স? ও আপনার সম্পর্কে অনেক কথা বলেছে আমাকে। টম হেসে উঠল, বলল, বলুন, ও আমার বদনাম করেছে, তাই তো? আমার রবিবার বিকেলের পোশাক পরিচ্ছদ দেখেই তো বুঝতে পারছেন আমি কিরকম মানুষ। ক্লারা মৃদু হাসল। তার সুন্দর দুপাটি দাঁত
মুক্তোর মতো ঝলকে উঠল এক মুহূর্ত। সে বলল, এভারার্ড আপনার প্রশংসাই করেছে। এই হচ্ছে প্রকৃত বন্ধু। আপনি ভেতরে আসবেন না? আশা করি ও কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। আপনার মতন একজন সুন্দরীর সাথে সময় কাটানোর সুযোগ ও নষ্ট করবে না। টমের শেষের কথাগুলোয় চরম অস্বস্তি হলো ক্লারার। এমন অসহ্যকর পরিস্থিতিতে তাকে ফেলার জন্য মনে মনে সে এভারার্ডকে দুষতে লাগল। টম মনোরোধের সুরে বলল, আসুন, আমার হাতে বানানো এক কাপ চা খান। অনেকটা পথ এসেছেন, আপনার নিশ্চয়ই এমনিতেই তেষ্টা পেয়েছে। কথা দিচ্ছি, এভারেট ফিরে এলে আপনাদের ব্যক্তিগত সময়ে আমি কাবাব মে হাড্ডি হব না। ক্লারা কিছুতেই মনস্থির করে উঠতে পারল না তার এখন কি করা উচিত। এই লোকটাকে তো সে বিশ্বাসই করতে পারছে না। এভারার্ডের অনুপস্থিতিতে ফ্ল্যাটে ঢোকা তার ঠিক হবে না। টম আবারও বলল, এভারেট যদি শোনে যে আমি আপনাকে না বসতে দিয়ে একেবারে বিদেয় করে দিয়েছি, তাহলে কিন্তু আমাকে আর আস্ত রাখবে না। তারপর কি ভেবে সে বলল, আচ্ছা বেশ, আপনি এটুকু তো বলুন যে সে কোথায় গেলে আপনার দেখা পাবে। ক্লারা দৃঢ়ভাবে জবাব দিল, আমি এখন চ্যারিং ক্রস থেকে বাস ধরে সোজা বাড়ি যাব। বলেই সে থমথমে মুখে রাস্তার দিকে পা বাড়াল। যে মুহূর্তে সে বাসে উঠতে যাবে, এমন সময় একটা অতি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল সে। ক্লারা! ক্লারা! চমকে সেদিকে ফিরে দেখল একটা হ্যান্ডসাম থেকে লাফিয়ে নামল এভারার্ড। তারপর দুহাত সামনের দিকে প্রসারিত করে প্রায় ছুটে এলো ক্লারার দিকে। ভাগ্যিস তুমি আসতে একটু দেরি করেছো। আমাকে একটা জরুরি কাজে হঠাৎই বেরিয়ে যেতে হয়েছিল। তাড়াহুড়ো করছিলাম কতক্ষণে ফিরবো। তোমার আজ আসতে দেরি না হলে বাড়িতে তুমি আমাকে পেতেই না। ক্লারা রাগদস্বরে বলল, আমি সঠিক সময়ে তোমার বাড়িতে গিয়েছিলাম এভারার্ড। তুমি কি ভাবছো আমি এই বাস থেকে নামলাম? আজ্ঞে না, আমি বাড়ি ফেরার বাস ধরছিলাম। এভারার্ডের মুখ লজ্জিত হয়ে উঠল। সে কোনো রকমে বলল, মাই ডার্লিং, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। অনুশোচনাসিক্ত কণ্ঠস্বরে ক্লারার মন নরম হয়ে এলো। নিজের কোটের বাটনহোল থেকে গোলাপখানা খুলে ক্লারার হাতে দিল এভারার্ড। হ্যান্ডসাম ক্যাবে উঠে ঘনিষ্ঠ হয়ে বসল দুজনে। এভারার্ড মৃদুস্বরে বলল, তুমি এমন নিষ্ঠুর হতে পারলে? ভাবো তো একবার, আমি যখন বাড়ি ফিরে জানতে পারতাম যে তুমি এসেছিলে এবং তারপর আমাকে সেখানে না পেয়ে তুমি ফিরে গেছো, তখন আমার মনের অবস্থাটা কি হতো? কিছুক্ষণ অপেক্ষা কেন করলে না তুমি? কি যেন একটা ভাবনা মনের মধ্যে আসতেই ক্লারা কেঁপে উঠল। তারপর বলল, ওই লোকের সাথে একই ঘরে বসে আমার পক্ষে তোমার জন্য অপেক্ষা করা সম্ভব ছিল না এভারার্ড। নট উইথ দ্যাট ম্যান। খানিকক্ষণ চুপ করে থেকে ক্লারা আবারও বলল, আই ডোন্ট নো, আই ডোন্ট লাইক হিম। পিটার্সের সম্বন্ধে এমন কথা শুনতে অস্বস্তি হলো এভারার্ডের। তবু সে খানিক মিষ্টি অথচ দৃঢ় স্বরে বলল, ক্লারা, আমি ভাবতাম তোমার মধ্যে এরকম তুচ্ছ ভাবনা বা দুর্বলতাগুলো নেই। এসবের অনেক ঊর্ধ্বে তুমি। তুমি তো যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে ক্লারা। টম আমার বেস্ট ফ্রেন্ড। সেই কোন ছোটবেলা থেকে আমি আর টম বন্ধু। পৃথিবীতে এমন কিছু নেই যা টম আমার জন্য করবে না বা আমি টমের জন্য। প্লিজ ক্লারা, ইউ মাস্ট লাইক হিম। প্লিজ, আমার জন্য ইউ মাস্ট লাইক হিম ক্লারা। ক্লারা কথা দেওয়ার সুরে বলল, আমি চেষ্টা করব। কথাটা শোনা মাত্র এভারার্ডের মুখ কৃতজ্ঞতায় উদ্ভাসিত হয়ে উঠল। এক গভীর আবেশে ক্লারাকে চুম্বন করল সে। তারপর উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল, চা পানের সময় তুমি টমের সাথে ভদ্র আচরণ করবে? বলো। আমি কখনো চাই না যে টমের সাথে তোমার সম্পর্কটা বিশ্রী হোক। আমার প্রিয় বন্ধু তোমারও একজন ভালো বন্ধু হয়ে উঠুক, এটাই আমি চাই। ক্লারা প্রতিবাদের স্বরে বলল, সম্পর্ক বিশ্রী এই প্রশ্নটা আসছে কোথা থেকে এভারার্ড? প্রথমবার লোকটাকে দেখার পর আমার ঠিক সুবিধের মনে হয়নি। আমার মধ্যে কেমন যেন একটা অস্বস্তি আর অবিশ্বাস কাজ করছিল। আরে তুমি সম্পূর্ণ ভুল ভেবেছো ওর সম্বন্ধে। হেসে বলল এভারার্ড, যখন ওকে ভালোভাবে জানবে তখন বুঝবে কোটিতে অমন একটা ভালো ছেলে পাওয়া যায়। বেস্ট অফ ফেলোস।
জানি ও একটু অগোছালো, একটু নোংরা থাকে, পোশাক আশাকের ঠিক ঠিকানা নেই। ক্লারা পাথা দিয়ে বলল, ব্যাপারটা মোটেই সেরকম নয় এভরার্ড, বরং তোমরা পুরুষ মানুষরা মানুষের চেহারা, রূপ এসবের ওপর অনেক বেশি নজর দাও। তোমাদের মন মানুষের অ্যাপিয়ারেন্সের ওপর অনেক বেশি নির্ভরশীল। তোমরাও তাই, আর সেই জন্যই তো তুমি আমাকে এত পছন্দ করো, তাই না? বলো। ক্লারা তাকে বারংবার আশ্বস্ত করে বলল, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। চেহারা, পোশাক আশাক এসব মোটেও তার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। এভারার্ড মৃদু হাসতে লাগল, কিন্তু বাড়ি ফিরে ঘরে ঢুকতেই তার হাসি মিলিয়ে গেল। টম বাড়িতে নেই, বাড়ির কোথাও নেই। অসন্তোষের স্বরে এভারার্ড বলে উঠল, আমি বলতে বাধ্য হচ্ছি ক্লারা, তোমার আচরণই হয়তো ওকে বাধ্য করেছে আমাকে তড়িঘড়ি খুঁজতে যেতে। হয়তো তোমার বন্ধু বুঝতে পেরেছিল যে আমার সঙ্গে তোমার রাস্তায় দেখা হয়ে যাবে, আর সেই কারণেই ও বেরিয়ে গেছে। মানে ও বলেছিল আমাকে যে তুমি ফিরে এলে ও নাকি আমাদের মাঝখানে থাকবে না, আমাদের একা সময় কাটাতে দেবে। এভারার্ড বাঁকা হেসে বলল, বাহ, অথচ দেখো তুমি তাও ওকে অপছন্দ করো। এভারার্ডের বক্রোক্তিতে খানিকটা আহত হলেও ক্লারা মনে মনে বেশ খুশি হল যে পিটার্স বাড়িতে অনুপস্থিত। ক্লারা যদি পিটার্সকে বাড়ি ঢোকার প্যাসেজে বাড়ির মেয়েট পলির সঙ্গে ফষ্টি নষ্টি করতে দেখত, তবে হয়তো তার মনের এই বিদ্বেষ বা অস্বস্তি যুক্তিসঙ্গত হতো। কিন্তু হায়, কখনো কখনো শুধু পিটার্স কেন, এভারার্ডও যথেচ্ছ ফ্লার্ট করে পলির সঙ্গে। পুরুষ মানুষেরা বোধহয় এমনই হয়। অগোছালো কিংবা স্মার্ট, ব্যাংক ম্যানেজার, সাংবাদিক, ব্যাচেলার্স, প্রেমী প্রত্যাখ্যিত ব্যাচেলার্স, সকলেই সমান। কে বলে পিটার্স আর এভারার্ডের কোনো মিল নেই? ক্লারার থেকে অনেক বেশি বার এভারার্ড পলিকে চুম্বন করেছে, যদিও এর কারণ পলির প্রতি তার কোনো সম্মান নেই। কিন্তু তার বাগদত্তা কি একথা শুনলে আদৌ বিশ্বাস করবে যে তার প্রতি এভারার্ডের বেশি সম্মান থাকার দরুন সে তাকে কম চুম্বন করে? রবিবার বিকেলে সুন্দরী পলি বাড়িতে এসে কখনো এভারার্ড কখনো পিটার্সের সাথে ফ্লার্ট করে। ব্যাপারটা সে নিজেও বেশ উপভোগ করে। এই তো সেদিন বিকেলে, বলা নেই কওয়া নেই, যখন ক্লারা এসে হাজির হয়েছিল তখন পলি মনে মনে বেশ খানিকটা অসন্তুষ্টই হয়েছিল। ক্লারা আসার আগে বেশ অনেকক্ষণ সময় সে কাটিয়েছে ঘরে একা থাকা পিটার্সের সাথে। টম পিটার্স তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলেছে, তোমার আমাকে খুব ভালো লাগে, তাই না? পলি লাজুক মুখে বলল, আপনি তো সবই জানেন স্যার। আচ্ছা, এই বাড়িতে তোমার আমাকে ছাড়া আর কাউকে ভালো লাগে না? ওহ না স্যার, আপনাকে ছাড়া আমি অন্য কাউকে আমায় চুম্বন করতে দিই না। একটা কথা জিজ্ঞাসা করবো স্যার, আমাকে চুম্বন করতে আপনার ভালো লাগে স্যার? আর একটা দাও না প্লিজ, সুন্দরী। আর তারপরেই প্যাসেজের দরজায় টোকার শব্দ পাওয়া গেল। উপস্থিত ক্লারা নিউওয়েল। সেদিন সন্ধ্যায় ক্লারা চলে যাওয়ার পর এভারার্ড রকস্টাল বাড়িতে একাই ছিল। টম তখনও বাড়ি ফেরেনি। রকস্টালের ওপর যতবার দৃষ্টি যায় পলির, ততবার তার মন ঈর্ষান্বিত হয়ে ওঠে। ক্লারার প্রতি তার হিংসা হয়। রকস্টালের মতো সুপুরুষকে সে কখনোই উপেক্ষা করতে পারে না। বহুবার সে রকস্টালের সঙ্গে ঘনিষ্ঠও হয়েছে, কিন্তু কখনো এভারার্ড রকস্টালের এমন আচরণের কারণ সে জানে না। পুরুষদের চরিত্রের অন্তরালে লুকিয়ে থাকা জটিলতা পলি বোঝে না। পলিকে সে জিজ্ঞাসা করল, তুমি সত্যি বলছো? তুমি শুধু আমাকে চাও? পলি হেসে উত্তর দিল, শুধু আপনাকে। কিন্তু গত রবিবার যে আমি দেখলাম যে তুমি ওই সোলজারের সাথে খুব মাখো মাখো। হি ইজ অনলি মাই ইয়াং ম্যান স্যার। রকস্টাল ফিসফিসিয়ে বলল। তুমি আমার জন্য তাকে ছাড়তে পারবে বলে? কথাটা শোনা মাত্র পলির মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভয়ার্ত দৃষ্টিতে সে রকস্টালের দিকে চেয়ে বলল, না স্যার, কখনো না স্যার। আপনি জানেন না ও কি নিষ্ঠুর মানুষ। ও আমাকে মেরেই ফেলবে। ও ভীষণ হিংসুটে একটা মানুষ স্যার। বুঝতে পারছি, কিন্তু আমি যদি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাই?
মানে ধরো এমন একটা জায়গা যেখানে ওই লোক তোমাকে খুঁজেই পাবে না। এই ধরো আফ্রিকা কিংবা সাউথ আমেরিকায়। ধীর কণ্ঠে বলল রক্সটাল। রক্সটালের উজ্জ্বল চোখের দিকে ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে পলি বলল, আপনি আপনি আমাকে ভয় পাইয়ে দিচ্ছেন স্যার। রক্সটাল আগের মতোই শান্ত ধীর গলায় বলল, তুমি আসবে আমার সাথে? পলি আর কোনো উত্তর দিতে পারল না। সে রক্সটালের আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করে ছুটে গেল রান্নাঘরের দিকে। এক অজানা ভয়ে তার শরীর থরথর করে কাঁপছে। দিন কাটতে লাগল। একদিন টম অনেক ভোরে ঘুম থেকে উঠে তার দাড়ি কামানোর জল গরম করতে গিয়ে খেয়াল করল রক্সটাল তার বিছানায় নেই। অবাক হয়ে ঘর, বাথরুম সর্বত্র একবার করে চোখ বোলালো সে। এত সকালে রক্সটাল গেল কোথায়? কোনো এক অজানা কারণেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল টমের। সে অস্থির হয়ে বেল বাজিয়ে বাড়ির কাজের মেয়ে পলিকে ডাকল। পলি, পলি। পলি আসতেই সে জিজ্ঞাসা করল, রক্সটাল কোথায় পলি? পলি হাঁ মুখে খানিকক্ষণ চেয়ে থেকে বলল, আমি কি করে জানবো স্যার? কেন উনি ঘরে নেই? ঘরে নেই বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। রাতে তো ও কখনো বাড়ির বাইরে থাকে না। এতগুলো হপ্তাহ কেটেছে এই বাড়িতে আসার পর। আমি হলফ করে বলতে পারি এভারেট সবসময় রাত 12টার আগেই বাড়িতে ঢুকে যায়। আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়ির অন্যান্যদের জিজ্ঞাসা করেও কোনো সদুত্তর পাওয়া গেল না। মিসেস সিকন টমকে গত রাতের ভয়ঙ্কর কুয়াশার কথা মনে করালেন। টম বিস্মিত সুরে জিজ্ঞাসা করল, কি কুয়াশা? ভগবান, আপনি খেয়াল করেননি? না, আসলে আমি গতকাল একটু আগেই বাড়িতে ফিরেছি। তারপর ধূমপান করেছি, বই পড়েছি, তারপর 11টা নাগাদ ঘুমিয়েও পড়েছি। জানালা দিয়ে বাইরে দেখার কথা একবারও মনে হয়নি আমার। 10টা থেকে কুয়াশার ঘনত্ব তো বাড়তে শুরু করলো। যত সময় এগোতে থাকলো কুয়াশা তো একেবারে ঘন থেকে ঘনতর হতে শুরু করলো। নদীর পাশে আলোগুলো পর্যন্ত আমার ঘর থেকে দেখা যাচ্ছিল না। এমন তো নয় যে মিস্টার রক্সটাল কুয়াশার মধ্যে দেখতে না পেয়ে পা পিছলে নদীতে পড়ে গেছেন। কথাটা বলেই কেঁপে উঠলেন মিসেস সিকন। টম উত্তেজিত স্বরে বলল, ননসেন্স, ননসেন্স। হয়তো ফেরার সময় কুয়াশার কারণে ও কোনো ক্যাব পাচ্ছিল না, রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না, তাই রাতটার জন্য ও কোনো হোটেলে আশ্রয় নিয়েছে বা ওরকম কিছু। আমি নিশ্চিত ও একদম ঠিক আছে। সকাল 8টা নাগাদ রক্সটালের নামে একটা চিঠি এলো বাড়িতে। তার উপরে আর্জেন্ট মার্ক করা। টম ব্রেকফাস্ট না করেই সেই চিঠি নিয়ে ছুটল সিটি অ্যান্ড সাবআরবান ব্যাংকে। প্রায় আধ ঘন্টার ওপর অপেক্ষা করেও রক্সটালের সঙ্গে দেখা হলো না তার বন্ধুটি এখনো ব্যাংকে এসেই পৌঁছয়নি। অগত্যা উপায়ান্তর না পেয়ে ব্যাংকের ক্যাশিয়ারের হাতে চিঠিখানা তুলে দিয়ে সে প্রস্থান করল। খুব বেশিক্ষণ সময় কাটতে হলো না, কিন্তু দুপুরের মধ্যেই সারা লন্ডন শহরে ছড়িয়ে পড়ল খবরটা। সিটি অ্যান্ড সাবআরবান ব্যাংকের ম্যানেজার উধাও হয়ে গেছেন। শুধু তাই নয়, ব্যাংকের লকার থেকে প্রায় 1000 পাউন্ডের সোনা এবং ক্যাশও ম্যানেজারের সাথে সাথেই উধাও হয়ে গেছে। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ আর্জেন্ট মার্ক করা চিঠিটা খুলে দেখে কোনো এক মহিলার হাতে লেখা চিঠি সেটা। সেখানে অ্যাড্রেস সেভাবে কিছু লেখা নেই, এমনকি আর্জেন্ট বা ইমিডিয়েট লেখা সত্ত্বেও ওই চিঠিটা দেরিতে ডেলিভারি হয়েছে। চিঠিতে লেখা আছে, আমি আবারও ভেবে দেখলাম বিষয়টা। আমি কিছুতেই তোমার সঙ্গ দিতে পারবো না। আমার সাথে আর দেখা করার চেষ্টা করো না। তুমি আমাকে ভুলে যেও, আমি তোমাকে কোনো দিন ভুলব না। চিঠির নিচে কোনো স্বাক্ষর নেই। ক্লারা নিউওয়েল যেন আকাশ থেকে পড়ল। সে এসবের কিছুই জানে না। এই চিঠি কে লিখতে পারে সেই সম্বন্ধেও তার কোনো ধারণা নেই। অন্যদিকে পলি হাটে হাঁড়িটি ভেঙে দিয়ে জানালো যে এই চোর তাকেও প্রস্তাব দিয়েছিল। বলেছিল সে তাকে নিয়ে সাউথ আমেরিকা বা আফ্রিকাতে পাড়ি দেবে। স্কটল্যান্ড ইয়ার্ড এই বিষয়টাকে বিশেষ নজর দিল। মাসের পর মাস তদন্ত চললেও
রকস্টালের কোনো খোঁজ পাওয়া গেল না। টম পিটার্স বিস্ময়ে আর শোকে একেবারে থম মেরে গিয়েছে। এসব এখনো যেন তার বিশ্বাস হচ্ছে না। নিরুদ্দেশ বন্ধুর সমস্ত জিনিস পুলিশ ঘর থেকে বের করে নিয়ে গিয়েছে। টম সম্পূর্ণ একা। ধীরে ধীরে বাকি অনেক অমীমাংসিত কেসের মতো রকস্টালের নিরুদ্দেশ হওয়াটাও থামাচাপা পড়ে গেল। সকলেই ভুলতে বসল ব্যাংকের ম্যানেজার বিপুল পরিমাণ টাকা এবং সোনা নিয়ে অন্তর্হিত হয়েছে। অবশেষে আমাদের আবার দেখা হলো। ডিয়ার মিস নিউওয়েল, কেমন আছেন আপনি? ক্লারা ঠান্ডা গলায় অভিবাদন সারল। তার মুখ বিষাদগ্রস্ত, গম্ভীর। তার ভালোবাসার মানুষটা তাকে ঠকিয়ে ছেড়ে চলে গিয়েছে। এ লজ্জা সে কোথায় লুকোবে? তবু তার অন্তরের বিশ্বাস এভারার্ড এমন জঘন্য কাজ কখনোই করতে পারে না। এর পিছনে হয়তো একটা নোংরা খেলা রয়েছে। কিন্তু যতবারই সে ওই বেনামি মহিলার চিঠিখানার কথা ভাবে, ততবার সবকিছু যেন তার গুলিয়ে যায়। শুধু কি তাই, পলি যে সমস্ত কথা এভারার্ডের নামে বলেছে তাই বা সে ভুলে যায় কি করে? টম পিটার্স রকস্টালের প্রিয় বন্ধু। ক্লারা মনে মনে ভাবল, টম নিশ্চয়ই রকস্টালের সম্বন্ধে আরও অনেক কথা জানে যা সে পুলিশকে বলেনি। টম তার বন্ধুর গতিবিধি সম্পর্কে কিছুই জানতো না। এটা কি সম্ভব? না, এই লোকের সাথে তাকে যোগাযোগ রাখতেই হবে। তাহলে হয়তো এভারার্ডের অন্তর্ধানের রহস্য সমাধান করতে পারবে সে। পাশাপাশি পথ চলতে লাগলো দুজনে। মুখ থেকে পাইপ বের করার কোনো ভদ্রতাই টম পিটার্স করল না। আচমকা সে জিজ্ঞাসা করল, তাহলে এভারেট আপনার সাথে কোনো রকম যোগাযোগ করেনি? ক্লারা চমকে উঠে বলল, মানে আপনি কি বলতে চাইছেন? ও আমার সাথে যোগাযোগ রেখেছে আর আমি সেটা লুকিয়ে রাখছি? টম শান্তস্বরে বলল, না না, আমি সেই কথা বলতে চাইনি। পারনি। আমি ভাবছিলাম যে ও যদি আপনাকে কোনো চিঠি লিখে থাকে, অবশ্যই ওর সঠিক ঠিকানা ও আপনাকে দেবে না। আসলে ছেলেরা অনেক সময় তাদের প্রেমিকাদের চিঠি দেওয়ার জন্য দুঃসাহসিক হয়ে পড়ে, তাই বললাম আর কি। অবশ্য ও আপনাকে খুব ভালো করেই চেনে, তাই আপনাকে চিঠি লেখার মতো ভুল কাজ ও করবে না। আপনি সত্যের পথে চলেন, তাই আমার বন্ধুর বর্তমান ঠিকানার কোনো ক্লু পেলেই তো আপনি পুলিশকে জানিয়ে দেবেন। অবশ্যই। ও ইনোসেন্ট হলেও ওকে চার্জের মুখোমুখি হতেই হবে। আপনি সত্যি এখনো বিশ্বাস করেন যে ও ইনোসেন্ট? ক্লারার চোয়াল শক্ত হল। সে পূর্ণ দৃষ্টিতে চাইল টমের মুখের দিকে। তারপর দৃঢ়স্বরে বলল, অবশ্যই বিশ্বাস করি। কেন, আপনি করেন না? টমের কণ্ঠস্বর ভেঙে এলো। সে বলল, আমার আশা কখনোই ফুরোবার নয়, বেচারা এভারেট। কিন্তু কি বলুন তো, সন্দেহটাও তো সম্পূর্ণ ঝেড়ে ফেলতে পারছি না। টাকার লোভ একটা অভিশাপ। এই লোভকে পৃথিবীর উৎকৃষ্টতম মানুষগুলোও অনেক সময় উপেক্ষা করতে পারে না। এরপরেও বেশ কয়েক সপ্তাহ কেটে গেছে। ক্লারার সাথে পিটার্সের এখন বেশ ঘন ঘনই দেখা হয়। টম পিটার্সকে দেখলে এখন আর কোনো অস্বস্তি হয় না ক্লারার, বরং মনে মনে পূর্বতন আচরণের জন্য তার লজ্জা করে। সে অনেক ভেবে দেখেছে, কিন্তু এভারার্ড রকস্টালকে নির্দোষ ভাবার মতো এমন কিচ্ছুটি খুঁজে পায়নি। এভারার্ডকে অন্ধভাবে বিশ্বাস করে সে ভুলই করেছিল। এভারার্ডের অপরাধ প্রবণতা, বিশ্বাসঘাতকতা এসব কিভাবে ক্ষমা করে দেবে সে? অন্যদিকে পিটার্সের মন খোলা স্বভাবের প্রতি তার একটা বিশ্বাস আর সম্ভ্রম জেগেছে। ছেলেটা আর যাই হোক, মুখে আর মনে অন্তত এক। হৃদয়ের গভীরে তৈরি হওয়া বিশ্বাস আর সম্ভ্রম ধীরে ধীরে এক অন্য অনুভূতির জন্ম দিচ্ছে। নতুন করে সে যেন প্রকৃত ভালোবাসার আবেশে আবদ্ধ হয়ে পড়ছে। কেবলমাত্র গল্পের বইতেই প্রেম অমর। ক্লারা যে তার মন থেকে ওই জঘন্য অপরাধী এভারার্ড রকস্টালকে দূর করতে পেরেছে, এতেই তার বাবা অত্যন্ত খুশি। ক্লারা নতুন ভালোবাসার মানুষটিকে বাড়িতে নিমন্ত্রণ করলেন তিনি। টম পিটার্স খুব সহজেই মন জয় করল বৃদ্ধ মিস্টার নিউওয়েলের। রকস্টালের উন্নাসিক ব্যবহার অনেক সময় তার অস্বস্তির কারণ হতো। তিনি নিজে ব্যবসায়ী মানুষ, পড়াশোনা বিশেষ জানেন না, কিন্তু টম কখনোই তাকে নিচু বা ছোট চোখে দেখে না।
কোনো কিছু আলোচনা হলে টম সর্বদা শ্রদ্ধা সহকারে তার জ্ঞান প্রদর্শন করে। ছেলেটা এতটাই মন খোলা যে এমন ছেলের সাথে কথা বলেও সুখ। অতঃপর মেয়ের থেকেও মেয়ের বাবার কাছে টম পিটার্স অত্যন্ত স্নেহের এবং ভালোবাসার পাত্রে পরিণত হল। ক্লারাও তার প্রতি টমের নির্ভেজাল ভালোবাসা অনুভব করে। বাপ মেয়ের জীবনে যখন অন্ধকার ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না, টমই তাদের জীবনকে পুনরায় সহজ স্বাভাবিক করে তুলেছে। তার স্বতঃস্ফূর্ত আচরণে সবকিছুই আনন্দময় হয়ে ওঠে। বুড়ো বাপ একদিন তার মেয়ের কপালে চুম্বন করে তার সম্পূর্ণ সম্মতির কথা তাকে জানালেন। ক্লারা টমের প্রতি কৃতজ্ঞতায় আবেগপ্রবণ হয়ে পড়ল। বাবার কোলে মাথা রেখে সে কাঁদতে লাগল। তার বার্ষিক আয় কত সেই হিসেব নিয়ে বসল টম পিটার্স। বিভিন্ন খবরের কাগজে ফ্রিল্যান্সিং সাংবাদিকতা করে মোটামুটি 500 পাউন্ড তো হয়েই যায়। এছাড়া মায়ের থেকে পাওয়া বেশ কিছু লাভজনক ইনভেস্টমেন্ট রয়েছে তার। সব মিলিয়ে হেসে খেলেই সে তার সংসারটা চালিয়ে নিতে পারবে। তাই শুধু শুধু বিয়েতে দেরি করবে কেন সে? যত শীঘ্র সম্ভব একটা শুভ দিনে সে বিয়ে করবে ক্লারা নিউওয়েলকে। তারপর মধুচন্দ্রিমায় যাবে ইতালিতে। কিন্তু ক্লারার কপালে সুখ সয় না। যেদিন সে তার প্রথম প্রেমিকের প্রিয় বন্ধু টম পিটার্সকে বিয়ে করতে সম্মত হল, সেদিন থেকেই পুরনো স্মৃতি, রকস্টারের সাথে কাটানো নানান ঘনিষ্ঠ মুহূর্ত চোখের সামনে ভেসে উঠতে শুরু করল তার। নানান অদ্ভুত চিন্তা তার মনকে অশান্ত করে তুলতে লাগল। প্রত্যেক রাতে সে যেন শুনতে পায় এভারার্ডের কণ্ঠস্বর। সেই কণ্ঠে দুঃখ আর ব্যথার বহিঃপ্রকাশ। বিয়ের দিন যত এগিয়ে আসতে লাগল, ক্লারার অস্বস্তি যেন উত্তরোত্তর বাড়তে লাগল। একদিন বিকেলে টম এবং ক্লারা টেমস নদীর ধারে খুব সুন্দর একটা সময় কাটালো। কিন্তু সেখান থেকে ফিরে আসার পর আবারও একটা অজানা ভয় আর অস্বস্তি গ্রাস করল ক্লারাকে। মনের মধ্যে এক চরম অস্থিরতা নিয়ে শুতে গেল ক্লারা। প্রথমে ঘুম না এলেও কখন যে দু চোখের পাতা এক হয়ে গেল তা টেরই পেল না ক্লারা নিউওয়েল। কিন্তু এ কোনো শান্তির ঘুম নয়, বরং এক ভয়ঙ্কর স্বপ্নে জর্জরিত ঘুম। সে দেখল তার বিছানার পাশে জ্বলন্ত চোখে তারই দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে এভারার্ড রকস্টাল। তার সারা শরীর থেকে টপ টপ করে ঝরে পড়ছে জল। তবে কি দেশ ছেড়ে পালানোর সময় সে কোনোভাবে জলে ডুবে মারা গিয়েছে? তার কি জাহাজ ডুবি হয়েছে? ক্লারার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। স্বপ্নে দৃশ্যমান এভারার্ড বলল, আমি কখনো ইংল্যান্ড ছেড়ে কোথাও যাইনি। ক্লারা কোনো রকমে বলল, ইংল্যান্ড ছেড়ে যাওনি মানে? অশরীরের মতো নীরব হয়ে রইল সেই মূর্তি। কিন্তু তার পাথরের মতো স্থির দৃষ্টি ক্লারার দিকেই নিবদ্ধ। ক্লারা কম্পিত স্বরে জিজ্ঞাসা করল, তাহলে তাহলে তুমি এতদিন কোথায় ছিলে? অন্ধকারের পর্দা চিরে উত্তর এলো, তোমার খুব কাছেই ছিলাম। সেই জঘন্য খেলাটা খেলা হলো। কি? ক্লারার মুখ থেকে একটা অস্ফুট চিৎকার ভেসে এলো। অশরীরী এবার সামনে পিছনে মাথা দুলিয়ে সম্মতি জানালো। ক্লারা চিৎকার করে বলে উঠল, আমি জানতাম টম পিটার্স। এই সব কিছুর পিছনে টম পিটার্সের ষড়যন্ত্র রয়েছে, তাই না? বলো। হ্যাঁ, টম পিটার্স, যাকে আমি পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসতাম, সেই টম পিটার্স। স্বপ্নের ঘোরেও ক্লারা একটা কথা না বলে পারল না। আমি তোমাকে সাবধান করেছিলাম এভারার্ড, আমি তোমাকে সাবধান করেছিলাম। ছায়ামূর্তি পাথরের মতো দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিল না। ক্লারা জিজ্ঞাসা করল, কিন্তু কিন্তু ওর মোটিভটা কি? সোনা, টাকা পয়সার লোভ, আর তুমি তুমি তো তার কাছে নিজেকে সমর্পণ করেই দিয়েছ। না 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 এভারার্ড, না, কখনো না। আই সোয়ার ইট। দয়া করো আমাকে।
প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও এভরার্ড। অশরীরীর মুখে ফুটে উঠল একটা বাঁকা হাসি। মাথা নেড়ে সে বলল, তুমি তো ওকে ভালোবাসো। পুরুষদের মতো নারীরাও ভণ্ডই হয়। কথাটা শুনে ক্লারা প্রতিবাদ করতে উদ্যত হলো, কিন্তু তার মুখ দিয়ে একটা শব্দও বেরোল না। সে শুনতে পেল, শোনো, তুমি যদি ওকে বিয়ে করো তাহলে মনে রাখবে আমি সবসময় তোমার কাছেই থাকবো। খুব সাবধান। জলে ভেজা ছায়ামূর্তি যেমন হঠাৎ আবির্ভূত হয়েছিল তেমন হঠাৎই আবার মিলিয়ে গেল। প্রচণ্ড ভয়ে ছিটকে বিছানার ওপর উঠে বসল ক্লারা। তার সারা শরীর ঘামে ভিজে উঠেছে, হাত পা বরফের মতো ঠান্ডা। এ কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! যে মানুষটা তাকে প্রকৃত ভালোবাসার অর্থ বোঝালো সেই নাকি খুনি। যাকে ভালোবেসে সে এভারার্ডকে ভুলতে বসেছিল সে আসলে... ক্লারা দুহাতে মুখ ঢাকল। অতএব প্রথমে তার ষষ্ঠ ইন্দ্রিয় যা বলেছিল তাই সত্যি। টম পিটার্স মোটেও ভালো লোক নয়। ক্লারা তার বাবার থেকেও কোনো পরামর্শ নিল না। যতই স্বপ্ন হোক তবু সে পরদিনই ছুটে গেল পুলিশের কাছে। পুলিশ তার বলা কথার উপর ভিত্তি করে টম পিটার্সের বাড়িতে এসে হাজির হলো। তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে শুরু হলো রেইড। বিপুল পরিমাণ চুরি যাওয়া অর্থ উদ্ধার হলো টম পিটার্সের বিছানার তলা থেকে। দেখা গেল টম পিটার্সের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। প্রত্যেক ব্যাংকেই সে মোটা অঙ্কের টাকা জমা করে। টমের বাঁচবার আর কোনো পথ রইল না। পুলিশ তাকে গ্রেপ্তার করল, কিন্তু ঘটনা আরও গুরুতর হয়ে উঠল যখন নদীর পাড়ে একটা পচা গলা মৃতদেহ এসে আটকাল। পুলিশ সন্দেহ করল এই মৃতদেহ আসলে রকস্টালের। মুখ দেখে শনাক্তকরণের কোনো উপায় নেই, কিন্তু ছেঁড়া ফাটা পোশাক দেখেও বাড়িওয়ালি মিসেস সিকেন এবং মেইড পলি ও ক্লারা নিউয়েল শনাক্ত করল এই দেহ নিঃসন্দেহে এভারার্ড রকস্টালের। টম পিটার্সের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠল। ক্লারা নিউয়েল কোর্টেও তার অদ্ভুত স্বপ্নের কথা সকলকে খুলে বলল। চুরিরা বিস্মিত। এমন অদ্ভুত খবর দ্রুত দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ল। জুরিরা এই উপসংহারে উপনীত হলেন যে রকস্টালি ব্যাংক থেকে টাকা পয়সা সোনা চুরি করে বাড়িতে নিয়ে আসে। তারপর এই সমস্ত কিছু টম পিটার্স জেনে যায় এবং এই বিপুল পরিমাণ অর্থ তার সাথে ভাগ বাটোয়ারা করার কথা বলে। আর রকস্টাল তাতে রাজি না হয় তাকে ঠান্ডা মাথায় হত্যা করে টম। যদিও ক্লারা নিউয়েল বিশ্বাস করে না যে এভারার্ড কখনো চুরি করতে পারে। এই টম তো একেবারে ঠান্ডা মাথার খুনি। বন্ধুর সাথে নদীর পাড়ে হাঁটতে গিয়ে ঘন কুয়াশার সূচক নিয়ে তাকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেয়। সেখানেই তো সে থামেনি। তারপর সে হাত বাড়িয়েছে বন্ধুর প্রেমিকার দিকেও। ভালোবাসায় ভুলিয়ে তাকে বিয়েও করতে বসেছিল সে। জাজ মাথায় কালো টুপি পরলেন। টম পিটার্সকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। আপনারা যখন এই লেখাটা পড়বেন তখন আমি আর ইহজগতে নেই। অন্য কোনো জগৎ থেকে হয়তো আপনাদের দিকে তাকিয়ে হাসছি আমি। আমি এভারার্ড জি রকস্টাল। হ্যাঁ, আবার আমি টম পিটার্স। আমরা দুজনে আসলে একই ব্যক্তি। আমি যখন একেবারে তরুণ তখনও আমার গোঁফদাড়ি তেমন গজায়নি। নিজের হীনমন্যতাকে লোকাবার জন্য নকল গোঁফদাড়ি কিনে আমি পড়তে শুরু করলাম। তারপর একদিন আমি ব্যাংকে চাকরি পেলাম। ধীরে ধীরে সিটি অ্যান্ড সাবারবান ব্যাংকের ম্যানেজার পদে নিযুক্ত হলাম। বাড়িতে ফেরার পর প্রত্যেক দিন আমি ওই নকল গোঁফদাড়ি খুলে ফেলতাম। আর এভাবেই আমার মাথায় একটা অত্যন্ত সুচতুর ভাবনা খেলল। এই নকল গোঁফদাড়ি ছাড়া আমি সম্পূর্ণ অন্য একটা লোক। তাই এগুলো ছাড়া কেউ আমাকে চিনতেই পারবে না। অতএব আমি যদি ব্যাংক থেকে টাকা পয়সা সরিয়ে পালিয়ে যাই তাহলে আমার অন্য একটা রূপ বিনা বাধায় লন্ডন শহরেই থেকে যেতে পারবে। পুলিশ হন্যে হয়ে এমন একজন অপরাধীকে খুঁজবে যার আদতে কোনো অস্তিত্বই নেই। কিন্তু এটা তো আমার প্ল্যানের সাধারণ একটা নকশা মাত্র। অতঃপর আমি আমার প্ল্যানটা নিয়ে গভীরে ভাবনা চিন্তা করতে শুরু করলাম। ভেবে দেখলাম আমার যে রূপ বা সত্তাটা লন্ডনে থেকে যেতে পারবে, আগে থেকেই তার জন্য একটা বন্ধু মহল বা চেনা পরিচিতি তৈরি করে রাখতে হবে।
দাড়ি গোঁফবিহীন আমার এই রূপটির থাকবে আমার থেকে সম্পূর্ণ ভিন্ন সাজ পোশাক, এবং তার কণ্ঠস্বরও হতে হবে একেবারে আলাদা। এতে লুকোচুরি খেলাটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু এইটুকুই কি যথেষ্ট? না। তাই আমি ঠিক করলাম আমাকে এই লোকের সাথে এক বাড়িতে এক ঘরে কিছুদিন থাকতেও হবে। আমরা দুজনেই ঘর ভাড়া নিলাম মিসেস সিকেনের বাড়িতে। প্রথমে নাটকটা মোটেই খুব একটা সহজ ছিল না, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই ব্যাপারটা একেবারে আমার হাতের মধ্যে এসে গেল। এক প্রকার চোখের পলকেই পোশাক বদলানোর কাজটা আমি আয়ত্ত করলাম। মুহূর্তেই রক্সটেল থেকে টম, টম থেকে রক্সটেল হয়ে ওঠার কায়দাটাও রপ্ত করলাম। প্রত্যেক দিন সকালে পলি 2 জোড়া জুতো পালিশ করত, দুজনের জন্য ব্রেকফাস্ট এবং ডিনার বানাতো। মিসেস সিকেন কিংবা পলি এরা কেউই কখনো রক্সটেল আর টমকে একসাথে দেখেনি, যদিও এটা কখনোই ওদের মাথায়ও আসেনি। বলা ছিল খাওয়ার সময় আমাদের 2 বন্ধুকে কেউ যেন একটুও বিরক্ত না করে। খাবার টেবিলে টম এবং রক্সটেল উভয়ের গলায় আমি চেঁচিয়ে কথা বলতাম, যাতে দুজনের কণ্ঠস্বর বাইরে থেকে শোনা যায়। ডিনার করার সময়টা টম আর রক্সটেলের আলাদা ছিল। রবিবার আমি যখন চার্চে যেতাম তখন টম ঘুমাতো। পৃথিবীর কোনো বাড়িওয়ালি সন্দেহ করবে না যে তার বাড়িতে আসলে একটি লোক 2টি ভিন্ন রূপে বাস করছে। এমনকি ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া, কাপড় লন্ড্রিতে পাঠানো ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু 2জন ব্যক্তির জন্যই হয়। যখন আমি রক্সটেলের পালিয়ে যাওয়ার ছক কষলাম, তখন ইচ্ছে করেই আমি পলিকে ইনিয়ে বিনিয়ে আমার সাথে বিদেশে পালিয়ে যাওয়ার কথা বললাম। এমনকি আমার পালিয়ে যাওয়ার দিন সকালে একটি মহিলার বেনামি চিঠি পাঠানোর ব্যবস্থাও করলাম। চুরি করা টাকা পয়সা বেডরুমে টমের বিছানার তলায় লুকিয়ে রাখলাম। যেদিন রক্সটেল নিরুদ্দেশ হলো, সেদিন রাতে রক্সটেলের বেশভূষা ছেড়ে আমি বাড়ি ফিরব, আর ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা আমার কল্পনার অতীত। আমার উদ্দেশ্য ছিল যেই পুটুলিতে রক্সটেলের পোশাকগুলো ভরেছি সেটা নদীতে ফেলে দেব। সেই রাতে কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না, আর হঠাৎ কুয়াশার মধ্যে থেকে একটা ভবঘুরে গোছের লোক ছোঁ মেরে আমার হাত থেকে পুটুলিটা ছিনিয়ে নিয়ে দৌড়ে কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি ওকে আর দেখতে পেলাম না। সেই লোক সেই রাতেই হয়তো দুর্ঘটনাক্রমে নদীতে পড়ে মারা যায়, কিন্তু তার আগে সে রক্সটেলের পোশাকগুলো নিজের গায়ে পরে নিয়েছিল। হে ঈশ্বর! আসলে আমার চরমতম ভুলটা ছিল ক্লারার প্রতি আমার ভালোবাসা বাঁচিয়ে রাখা। রক্সটেল না থাকলেও তার বন্ধু টমকে তার ভালোবাসতেই হতো। রক্সটেল তাকে আগেই বলেছিল আমি মানে টম খুব ভালো ছেলে, লাখে এমন একটা ছেলে পাওয়া যায়। ক্লারার সাথে আমার বিয়েটা একবার হয়ে গেলে আমার আর ভয়ের কোনো কারণ ছিল না। বিয়ের পর ওর যদি কোনো রকম সন্দেহ হতো, তবু স্বামীর বিরুদ্ধে সে কোনো কথা বলতো না, প্রমাণ থাকলেও না। আমার দিক থেকে কোনো ভুল ছিল না। কেবল সেদিন রাতে ওকে নদীর ধারে স্টার অ্যান্ড গার্টারে খেতে নিয়ে গিয়েছিলাম, আর তারপরই ও অমন দুঃস্বপ্ন দেখল। দুঃস্বপ্নে কি আর আমার হাত ছিল? আমি জাজকে বলতেই পারতাম যে তিনি কত বড় মাথা মোটা একটা লোক। আমি সবকিছু বিস্তারিত ওদের জানাতে পারতাম। আমি কেবলমাত্র ব্যাংক থেকে টাকা হাতিয়েছি, কিন্তু আমি রক্সটেল নামের কাউকে খুন করিনি। রক্সটেল নামের কেউ কোনোদিন ছিল না। জাজকে আমি সবকিছুর প্রমাণ দিতেই পারতাম, কিন্তু আমি দিইনি। কারণ তাহলে আমাকে ব্যাংক ডাকাতির অপরাধে বছরের পর বছর জেল খেটে মরতে হতো। আমি কোনোদিন কখনো জেলে পচে মরতে চাইনি। এর থেকে তো মৃত্যুদণ্ড অনেক ভালো। শুধু একটা প্রশ্নই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাহলে ব্যাপারটা আসলে কি হলো? আমার দেশের আইন কি আমাকে বিনা অপরাধে হত্যা করলো, নাকি আমি নিজেকে নিজের এই অন্তিম পরিণতির দিকে ঠেলে দিলাম? ভুলে গিয়েছিলাম যে আমাদের প্রত্যেকের জীবনে ভাগ্য বা ডেস্টিনি বলে একটা বিষয় আছে, যা মানুষের নাগালের বাইরে। তাই
শেষ হলো আমাদের আজকের গল্প চিটিং দ্য গ্যালোস। গল্প রচনায় ইসরায়েল স্যাংওয়েল, গল্পের অনুবাদ স্বাগতা সাহা ভৌমিক, গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্প পাঠে অর্ণব, টম পিটার্স এবং এভারেট জি রক্সটেলের চরিত্রে আমি শীর্ষেন্দু এবং ক্লারা, পলি ও মিসেস সিকেনের চরিত্রে স্বাগতা। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আমরা আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।